সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 4 দফা দুদকের অনুসন্ধান চাপা দেওয়ার পর আবার দুদক একটি কমিটি গঠন করেছে ডক্টর মতিউর রহমানের সম্পদের অনুসন্ধান করার জন্য। ডক্টর মতিউর রহমান এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা। দর্শক, আপনারা জানেন ডক্টর মতিউর রহমানের সম্পদ যে গড়ার কৌশল, তিনি যে ঘুষ খেয়েছেন এবং দুর্নীতি করে যে অর্থ উপার্জন করেছেন, সেই অর্থ উপার্জন করে যে দেশের বিভিন্ন জায়গায় তিনি সম্পদ করেছেন এবং দেশের বাইরেও সম্পদ করেছেন। তার নিজের নামে সম্পদ, তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর নামে সম্পদ এবং 2 স্ত্রীর ঘরে 5 সন্তান, সেই 5 সন্তানের নামে সম্পদ। সেই সম্পদ যে আলাদিনের চেরাগের মতো সম্পদ বেড়ে উঠেছে, তিনি ঘরে তুলেছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত। সেই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে কয়েকদিন যাবতই প্রচার হচ্ছে। এটা প্রচার শুরু হয়েছে তার ছেলের ছাগল কাণ্ডে। কোরবানি ঈদের আগে তিনি তার ছেলে ইফাত, দ্বিতীয় ঘরের পুত্র ইফাত, তিনি যদিও ছেলে হিসাবে স্বীকার করেননি, তারপরও প্রমাণ পাওয়া গেছে ইফাত তারই ছেলে এবং দ্বিতীয় ঘরের তার দ্বিতীয় স্ত্রী স্বামীর ঘরের সন্তান ইফাত। তিনি ঢাকায় মিরপুরে একটি খামার থেকে, পশুপালন খামার থেকে একটি ছাগল ক্রয় করার জন্য 1 লাখ টাকা বায়না দিয়েছিলেন। 15 লাখ টাকা ছাগলের দাম করে, যদিও ছাগলটি পরে না হয়নি। সেটি গণমাধ্যমে আসার পর আলোচনা সৃষ্টি হয় এবং সেই ছাগল ছবিসহ ইফাত নিজের ফেসবুক আইডিতেও দিয়েছিলেন। এই থেকেই সূত্রপাত ফলের বিড়াল বেরিয়ে আসার, ডক্টর মতিউর রহমানের সম্পদ গড়ার যে থলের বিড়াল, সেটা বেরিয়ে আসার। ডক্টর মতিউর রহমান একসময় চট্টগ্রামে অতিরিক্ত কমিশনার ছিলেন। ডক্টর মতিউর রহমান এ সময় শুল্ক, কর ও জরিমানা সহ 4.5 কোটি টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা দেন 1.5 কোটি টাকা। কিভাবে তিনি টাকা উপার্জন করছেন অবৈধভাবে, সেই বিষয়টি এটা একটি প্রমাণ। বাকি টাকা হাতিয়ে নেয় মতিউর রহমানের সিন্ডিকেট। মতিউর রহমানের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন কাস্টমস, যারা করে কাস্টমস এজেন্সি, সেই এজেন্সির লোকদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এবং তিনি জানতেন কোন আমদানিকারকের থেকে কীভাবে টাকা আদায় করতে হয়, অবৈধভাবে আদায় করতে হয়। তিনি সেই কৌশলগুলো জানতেন, তিনি গোপনে সেটা চলমান রাখছেন। এইভাবেই হয় তার শত শত কোটি টাকার মালিক। তিনি বানিয়েছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন ফ্ল্যাট, রয়েছে দামি দামি গাড়ি, পরিবারের নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ। তিনি যে বেতন পান, সেই বেতন দিয়ে তার পরিবারের বসুন্ধরা আবাসিক এলাকায় বিলাসবহুল জীবনযাপন করা মোটেও সম্ভব নয়। রাজধানী বিভিন্ন স্থানে তার রয়েছে বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট, প্লট, আছে দামি দামি গাড়ি। সুপ্রিয় দর্শক, তার উচ্চ মূল্যের, উচ্চ ব্র্যান্ডের যে দামি দামি গাড়ি, তার সেই 9টি গাড়ির সন্ধান পাওয়া গেছে। চাকরি জীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন কৌশলে দুর্নীতি করে আসছেন। মতিউর রহমান তার চাকরি জীবনের শুরু থেকেই বিভিন্ন কৌশলে দুর্নীতি করে আসছেন। কাস্টমসের চাকরি যেন তার কাছে আলাদিনের চেরাগ। এই চাকরিটা, কাস্টমসে যে চাকরি করেন তিনি, এটা যেন তার কাছে আলাদিনের চেরাগ। ঘষা দিলেই টাকা বেরিয়ে আসে, ঘষা দিলেই টাকা বেরিয়ে আসে, এমনটাই তার সম্পদের বাস্তবতা দেখে এমনটাই মনে হয়। আর চাকরি স্থায়ী হওয়ার পর শুরু হয় তার অবৈধ সম্পদ আয়। কয়েক বছরে কয়েকটি ব্যাংকে কিনেছেন। অল্প চাকরি যখন স্থায়ী হয়েছে, তারপরে কয়েক বছরে কয়েকটি ব্যাংকে কিনেছেন কোটি কোটি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র। মোটা অঙ্কের টাকায় বসুন্ধরায় কিনলেন ফ্ল্যাট ও জমি। মাসে ব্যবহার করে লাখ টাকার পারফিউম। তিনি যে পারফিউম ব্যবহার করে
তার লাখ টাকা খরচ হয়, প্রতি মাসে পরিবর্তন করেন আইফোন। তিনি আইফোনও প্রতি মাসে পরিবর্তন করেন। একটা দারুণ ব্যাপার বিষয়টা। মূলত ব্যবসায়ীদের হয়রানি আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেই তিনি এই কারি টাকা আর সম্পদের মালিক হয়েছেন। মতিউর রহমান সুন্দরভাবে কথা বলেন, তার কথা খুব পোলাইট, খুব সুন্দর, তার কথায় মানুষ মুগ্ধ হয়ে যায়। তার যে অধীনস্থ কর্মচারীরা আছে তারাও মুগ্ধ হয়ে যায়, ব্যবসায়ীরা মুগ্ধ হয়ে যায়। যারা ফাঁকিবাজ ব্যবসায়ী তাদের খুঁজে বের করতে হয় কিভাবে, সেই কৌশলটা তিনি ভালো জানেন। রাজস্ব ফাঁকিবাজ ব্যবসায়ী বলতে রাজস্ব ফাঁকিবাজ ব্যবসায়ী C&F এজেন্টরাই তার সাগরেদ ছিলেন, মানে তার চেলা চামুন্ডার সাগরেদ ছিলেন হচ্ছে C&F-এর যারা এজেন্ট, তারাই টাকার বিনিময়ে রাজস্ব ফাঁকিতে সহায়তার জন্য চুক্তি করতেন তার সাগরেদরা, তার চেলা চামুন্ডারাই এই চুক্তিগুলো করতেন। পরে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের একটা অংশ দিতেন আর বাকি অংশ তিনি নিয়ে নিতেন। ফাইলে কিভাবে কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া যায়, কিভাবে কাদের ম্যানেজ করতে হয়, সব কিছুই তারা সুন্দরভাবে করতেন। এতে দুর্নীতিবাজ কর্মচারীদের আস্থাভাজন হয়ে ওঠেন মতিউর। তার কর্মচারীরা ফাইল আটকে রাখতেন, তারা ঘুষ দিতেন, টাকা না পেলেই করতেন হয়রানি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে একটি দুদক তদন্ত কমিটি তার সম্পদ অনুসন্ধান করার জন্য করেছে, 3 সদস্য বিশিষ্ট। তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি, দুদকও মামলা করেনি, অন্য কেউ কোথাও কোনো মামলা করেনি। তিনি এখনও রাজার হালে আছে, বহাল তবিয়তে আছেন, খোঁজ পাওয়া যাবে। তার সম্পদের অনুসন্ধানের জন্য যে দুদক 3 সদস্যের কমিটি গঠন করেছে সেই বিষয়ে আমরা দেখব, সে প্রত্যাশায় থাকব। এবং তিনি যে এত সম্পদের মালিক হয়েছেন আর এই টাকার যে তিনি যে টাকার যে উৎস অবৈধভাবে, সেই উৎসেরও তিনি এই টাকার বিনিময়ে সোনালী ব্যাংকেরও পরিচালক হয়েছিলেন। তারপর প্রথম স্ত্রী লায়লা কানিজ, যিনি নরসিংদীর রায়পুরায় তিনি রায়পুরা উপজেলার চেয়ারম্যান হয়েছেন, সেটাও টাকার খেলাই খেলেছেন তিনি। লায়লা কানিজ শিক্ষকতা করতেন, সেই শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ঢুকেছেন। এই টাকা উপার্জন করা এবং টাকার দাপটেই এই রাজনীতির দাপট। আর দ্বিতীয় স্ত্রী শাম্মী, ফেনী সোনাগাজীতে, সেখানেও তার সম্পদের মানে অডেল সম্পদ করা হয়েছে, ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে। এবং গত করোনাতে তিনি যখন ডক্টর মতিউর রহমান যখন অসুস্থ হয়ে পড়েন, তার ছোট স্ত্রী শাম্মী মতিউর রহমানের কাছ থেকে 300 কোটি টাকার একটি চেকও লিখিয়ে নিয়েছিলেন। এটাও কত বড় নির্মমতা, যে জীবন মরণের অবস্থা, সেই অবস্থায় তিনি তার সম্পদ লুট করার জন্য তার ছোট স্ত্রী 300 কোটি টাকার একটি চেকও লিখিয়ে নেন। অর্থাৎ তিনি যে অবৈধভাবে সম্পদ করেছেন, সে অবৈধ সম্পদ কীভাবে লুটপাট হয়, তার শেলিকার নামে আছে সম্পদ, তার শ্যালকের নামে আছে সম্পদ, আত্মীয় স্বজন নামে সম্পদ, বড় স্ত্রীর এখানেও ডুপ্লেক্স করা হয়েছে নরসিংদীতে। এলাহি কাণ্ড একটি সম্পদ তুলেছে তিনি অবৈধভাবে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই আমরা প্রত্যাশায় থাকব দুদক যে কমিটি গঠন করেছে সেই কমিটি তার সম্পদের যে হিসাব অনুসন্ধান করে বের করবে, সেই প্রত্যাশায় আমরা থাকবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।